নিন্নাত ঢাকায় ফিরল সুস্থ হয়ে। অনেকদিন গ্রামে থেকে গ্রামের প্রতি একটা মায়া জন্মে গেছে। তবে এ কথা সত্য যে ঢাকা ফেরার জন্য একটা অদৃশ্য টান অনুভব করছে সে। সেই টানটা যে অনুভার প্রতি, এতে কোনো সন্দেহ নেই। ঢাকায় ফিরে অনুভার দোকানের সামনে গিয়ে যাওয়ার সময় দেখলো দোকান বন্ধ। দিনে সাধারণত দোকান বন্ধই থাকে, তবু অনুভাকে দেখার ইচ্ছে পোষণ করছিল। কতদিন যে না দেখতে পাওয়া তৃষ্ণা তাকে পেয়ে বসেছে। অনুভা ভার্সিটি প্রোগ্রাম নিয়ে ব্যস্ত। ক্লাস শেষ করে রিহার্সালের জন্য থাকতে হয়। প্রোগ্রামের আগে এই সময়টাতে সবচেয়ে বেশি মজা হয়। সবাই মিলে আনন্দ করে। রিমা নাচে নাম দিয়েছে, প্রতিবারই দেয়, তাই দুজন আলাদা আলাদা রিহার্সাল করছিল। অনুবার রিহার্সাল করার পর পানি পিপাসা পেল তার। ব্যাগ থেকে বোতল বের করে দেখলো পানি নেই। এখন আবার উঠে গিয়ে পানিও আনতে ইচ্ছে করছে না, তাই সে বোতল আর ব্যাগ রেখে রিহার্সাল করতে বলে ঠিক করলো। তখন একজন ওকে পানির বোতল এগিয়ে দিল। সে গিটারিস্ট। অনুবার গানের সময় সাথে থেকে গিটার বাজাবে। এর আগে কখনো তাকে দেখেনি অনুবা। সে কিছুক্ষণ সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে রইল। ছেলেটি বুঝতে পেরে হেসে বলল, বোতল ইনটেক, এখনও কিছু মেশানো হয়ে নেই, ভয় পাবেন না, এ পানি আপনার খাওয়ার জন্য উপযুক্ত। এত পানি পিপাসা পেয়েছিল যে অনুভা বোতলটি নিয়ে পানি পান করতে লাগলো। ছেলেটা নিজের পরিচয় দিল, নাম শাওন, ল ডিপার্টমেন্টে পড়ে। অনুভা চুপচাপ শুনেও কোনো জবাব দিল না। শাওন নিজেই বলল, আমি আপনাকে চিনি, এর আগেও আপনি বিভিন্ন প্রোগ্রামে গান গেয়েছেন তাই না? আপনাকে আমি ক্যাম্পাসে কিন্তু দেখেছি অনেকবার। ও, আমি দেখিনি। দেখেছেন, আপনার সাথে আমার চোখাচোখি হয়েছে অনেকবার, হয়তো আপনি নোটিশ করেনি হতে পারে। একটু থেমে বোতলটা ফেরত দিয়ে বলো, ধন্যবাদ, এখন আমাকে রিহার্সাল করতে হবে। ইউ আর মোস্ট ওয়েলকাম অনুভা। মেয়েদের তৃতীয় নয়ন থাকে, অদৃশ্য নয়ন। এই নয়ন দিয়ে তারা নিজেদের প্রতি অন্যের অনুভূতি দেখতে পায়, এমনকি তাদের স্মৃতিশক্তিও প্রখর। তারা ব্যাড টাচ, গুড টাচ খুব ভালো করে বুঝতে পারে। কিন্তু কিছু কিছু সময় মেয়েরা ভালোবাসা সম্পর্ক থেকে অন্ধ হয়ে যায়, ভালো মন্দের কোনো বিভেদ করতে পারে না। এই যে তৃতীয় নয়নের কথা বলছিলাম, সে নয়নের সাহায্যে অনুভব বুঝতে পারে কে তাকে পছন্দ করে। মানুষের ভাবভাবই আসলে অনেক কিছু বুঝিয়ে দেয়। এই তো যেমন শাওনের ব্যাপারটা, কথা বলার সময় তার চোখের ভাষায় বলে দিচ্ছিল সে অনুভাকে পছন্দ করে, কিন্তু কেন করে কে জানে। অনুবার এই প্রশ্নের কারণ এমন না যে অনুভা সুন্দরী নয়, সে শ্যামলা কিন্তু সুন্দর। তবে তাকে কেউ পছন্দ করলে সে এজন্যই অবাক হয়। ছেলেরা যেসব গুণ দেখে পছন্দ করে সেসব গুণ তো তার মধ্যে নেই। সে একদমই ছটফটে চঞ্চল স্বভাবের নয়। সে মানুষের সঙ্গে তেমন মেশে না, কথা বলে না, হাসে না, আর রাগ তো সবসময় নাকের ডগাতেই এসে থাকে। তাহলে তাকে কেন পছন্দ করে মানুষ? সে তো কারো প্রতি কোনো আগ্রহ খুঁজে পায় না। তবে এ কথা তো সত্যি, নিষিদ্ধ জিনিসের প্রতি আমাদের আগ্রহ সবসময় বেশি থাকে। অনুভব এসবে আগ্রহ নেই বলে হয়তো অনেকে চোখে তাকে ভালো লাগে। রিহার্সাল শেষ করে বাড়িতে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেছে। নিনাত অনেকক্ষণ ধরে বারান্দায় বসে আছে কয়েল জ্বালিয়ে। মশার যা উপদ্রব এখন। সন্ধ্যার সময় অনুভব দোকান খুলতে যায়, তাই সে বারান্দায় বসে আছে দেখার জন্য। দেখা মাত্রই নিচে গিয়ে অনুভার সাথে কথা বলবে, কিন্তু দেখা গেল অনুভা দোকান খুলতে যাচ্ছে না এবং বাড়ির দিকে যাচ্ছে। কাঁধে ব্যাগ আর গলায় আইডি কার্ড দেখেই আন্দাজ করা যাচ্ছে ভার্সিটি থেকে ফিরল সে। যাই হোক, নিনা যে এতক্ষণ আশায় ছিল অনুভার সাথে কথা বলবে, সেটি সে করতে পারল না। সামনে গিয়ে দাঁড়ানোর সাহস হচ্ছে না, কথা বলা তো দূরের থাক, পাছে অনুভা আবার তাকে শেষরা ভাবে। এসবে শেষরামি করার স্বভাব তো তার ধাতে নেই, কখনো করেওনি। উল্টো তো মেয়েদের থেকে দূরে দূরে থেকেছে। এখন সেই কিনা এক মেয়ের জন্য এমন উতলা হয়ে মরছে, এইসব কি মানায় তাকে? অবশ্যই জীবন তো আর সবসময় একই গতিধারায় চলে না, বিপরীত স্রোতে বয়ে চলে, যেমন চলছে এখন নিনাদের জীবনে। তিনি নিজের চিন্তা ভাবনার মাঝে অনুভা ততক্ষণে চলে গিয়েছে। প্রোগ্রামের দিন গেস্ট হিসেবে
আশরাফুল ইসলাম আমন্ত্রিত ছিলেন। তিনি রাতে খাওয়ার সময় নিনাদকে জিজ্ঞেস করলেন নিনাদ যেতে চায় কিনা। ভার্সিটির নাম শুনে রাজি হয়ে গেল নিনাদ। সে যতদূর জানে অনুভা এই ভার্সিটিতেই পড়ে। পরের দিন সকালে সে বাবার সঙ্গে ভার্সিটিতে গেল, সঙ্গে প্রীতিও আছে। সকলে ঘুম থেকে উঠে যাওয়ার জন্য এত কান্নাকাটি করছিল যে রেখে যাওয়ার কোনো উপায় নেই। আজকে প্রোগ্রাম নতুন ব্যাচদের জন্য নবীনবরণ অনুষ্ঠান। সবাই বেশ সুন্দর করে সেজে গুজে এসেছে। সবার মাঝে নিনাদের চোখ খুঁজে ফিরছিল অনুভাকে। বিভিন্ন নিয়ম কানুনের পর কালচারাল অনুষ্ঠান শুরু হয়। একটা করে গানের পর একটা করে নাচ। এসব দেখার জন্য সময় নেই আশরাফুল ইসলামের। সে প্রাথমিক অনুষ্ঠান শেষ করে চলে গিয়েছে। একসময় নিনাদও ধৈর্যহারা হয়ে পড়ল। অনুভা হয়তো আসেনি, কিন্তু সে চলেও যেতে পারছে না প্রীতির জন্য। প্রীতি খুব এনজয় করছে নাচ গান। অগত্যা নিনাদকে থাকতে হচ্ছে বারবার। তো আর মেয়েদের দলের দিকে তাকানো যায় না। কে আবার কখন কি ভেবে বসে। তার পাশে চেয়ারে একটা মেয়ে বসে, অন্য পাশে প্রীতি। মেয়েটা চেয়ারে নিনাদের চেয়ারের সাথে লাগানো। শরীরের সাথে শরীর লেগে যাচ্ছে। নিনাদের অস্বস্তি লাগছে। মেয়েটা কিছু লাগছে না নাকি? সে ভালো করে তাকিয়ে দেখল মেয়েটা ওপাশে যথেষ্ট জায়গা আছে। তবু এবার লেগে বসার মানে কি? মেয়ে যে কয়েক ধাপে গিয়ে এটা বোঝা গেল। যখন গানের তালে তালে নাচতে নাচতে সে প্রায় নিনাদের ওপর পড়ে যাচ্ছিল। নিনাদ বিরক্ত হয়ে বলল, এক্সকিউজ মি, একটু দূরে সরুন। সরি। মেয়েটার কণ্ঠে আন্তরিকতা, কিন্তু সরে বসার কোনো নাম নেই। স্টেজে এবার নাচ শেষ করে গানের জন্য ডাক হবে। প্রীতি দারুণ আনন্দিত। নিনাদ ওকে বলল, মামুনি তুমি এই চেয়ারে বসো। নিজের চেয়ারে প্রীতিকে বসিয়ে সে প্রীতির চেয়ারে বসেছিল। তখন সে অনুভার নাম শুনতে পেল। গান গাওয়ার জন্য ডাকা হচ্ছে। নিনাদ না বসে স্টেজের দিকে তাকালো। হালকা গোলাপি রঙের একটা শাড়ি পরে স্টেজে উঠে এসেছে অনুভা। দুহাত ভর্তি কাচের চুড়ি, খোলা চুলে কানের কাছে কিছু ফুল গুজে রেখেছে। অনুভাকে দেখে মনে হচ্ছে হাওয়াই মিঠাই। অদ্ভুত ব্যাপার, এতদিনে অনুভার সাথে এই অনুভার কোনো মিলই সে খুঁজে পাচ্ছে না। স্টেজে দাঁড়ানো হাস্য উজ্জ্বল হাওয়াই মিঠাইয়ের মতো দেখতে মেয়েটা সত্যি অনুভা, নাকি একই নামে অন্য কোনো মেয়ে এটা? সবাই সঙ্গে প্রীতিও খুশিতে হাত তালি দিচ্ছে। নিনাদের হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে বলল, মামা দেখো দেখো, রাগী আন্টিটাও গান গাইবে। রাগী আন্টি? তার মানে এটা সত্যি অনুভা? প্রীতিও আবার বলো, আজকে রাগী আন্টিকে কত সুন্দর লাগছে না? একদম মিষ্টির মতো লাগছে। প্রীতির কথা শুনে নিনাদ মুচকে হাসল। এতদিন সে অনুভার রাগ দেখেছে, সেই দিন আচানক পাগল করা হাসি দেখে বিমোহিত হয়েছে। আর আজ তার অনুভার মিষ্টি কণ্ঠের গান শুনে সে অন্য দুনিয়া অনুভাকে নিয়ে বাহিরে যাচ্ছে। পলকহীন দৃষ্টি সে অনুভাকে দেখল। মন উঠছে অন্য জগতে। সেই জগতে শুধু সে আর অনুভা আছে, আর কেউ নেই। কানে বাজছে অনুভার মিষ্টি কণ্ঠের গান গাওয়া। অনুভার গান শেষ, কিন্তু নিনাদের ঘোর তখনও কাটেনি। কখন যে অনুভার স্টেজ থেকে নেমে গেছে এটাও খেয়াল করেনি সে। প্রীতি যখন ডেকে বলল, মামা ক্ষুধা লাগছে, কিছু এনে দাও, তখন নিনাদের হুঁশ এলো। মনে মনে হেসে বলল, তুমি কিন্তু এখানেই থাকবে, কোথাও যাবে না। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। আচ্ছা। ভার্সিটির ক্যান্টিন থেকে প্রীতির জন্য চিপস আর জুস কিনে নিল নিনাদ। সেগুলো নিয়ে হলরুমে প্রোগ্রামে যাওয়ার সময় দেখল সিঁড়ির সামনে পা চেপে ধরে বসে আছে অনুভা। সে উদ্বিগ্ন হয়ে এগিয়ে যেতে দেখল ব্যথা কাতরাচ্ছে অনু। বাইরে কেউ নেই, সবাই প্রোগ্রামে আছে। নিনাদ জিজ্ঞেস করল, আপনি ঠিক আছেন? অনুভা এতক্ষণে নিনাদকে খেয়াল করেনি। মাথা তুলে তাকে নিনাদকে দেখে একটু অবাকই হলো। সে এখানে কেন? তবে তার এখন কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে করছে না। ব্যথার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। মেয়েদের ওয়াশরুমে দোতলায়। সে
গান শেষ করে ওয়াশরুমে গিয়েছিল। আসার সময় সিঁড়ি দিয়ে নামছিল, তখন বেখেয়ালে সিঁড়ি রেখে পা দিয়েছিল, যার দরুন 2 সিঁড়ি থাকতে ছিটকে নিচে পড়ে গেল। ব্যথা পেয়েছে বেশ। হাড় না ভাঙলেও খুব সম্ভবত পায়ে হয়তো মচকে গেছে। অনুভাকে চুপ করে থাকতে দেখে নিনাত জিজ্ঞেস করলো, সিঁড়ি থেকে পড়ে গিয়েছেন? নিনাত এবার হাঁটু মুড়ে বসলো। অনুভা পা দেখে বলল, পা তো মনে হয় মচকে গেছে, হাঁটতে পারবেন আপনি? কেন? তাহলে ডাক্তারের কাছে নিয়ে যেতাম। আপনার নিতে হবে না, আপনি আমার ফোনটা এনে দিন, আমি আমার ফ্রেন্ডদের কল দিচ্ছি, ও এসে নিয়ে যাবে। নিনাত অনুভার ইশারা করা জায়গায় তাকালো। পড়ে যাওয়ার সময় ফোন হাত থেকে ছিটকে দূরে পড়েছে। নিনাত ফোনটা এনে দিল। অনুভার কল দিল রিমাকে। রিং হচ্ছিল কিন্তু রিসিভ করছে না। 2বার কল দিতে একই অবস্থা। নিনাত জিজ্ঞেস করলো, কি হলো, রিসিভ করছে না? না, মনে হচ্ছে এখনও স্টেজে। আপনি কিছু মনে না করলে আমার সাথে যেতে পারেন। প্রতিবেশী হিসাবে এতটুকু সাহায্য তো আমার থেকে পেতেই পারেন। প্লিজ না করবে না। আপনার পা দেখুন ফুলে যাচ্ছে। অনুভা চুপ করে আছে, তার মানে সম্মতির লক্ষণ। নিনাত বলল, আপনি শুধু 2 মিনিট অপেক্ষা করুন, আমি খাবারগুলো আমার ভাগ্নিকে দিয়ে আসছি। অনুভা কোনো জবাব দিল না। নিনাত দৌড়ে গিয়ে প্রীতিকে সাথে নিয়ে এলো। এত অচেনা মানুষের ভিড়ে রেখে আসতে সায় দিল না মন। প্রীতি অনুভাকে দেখে দৌড়ে এলো। সে এখন আর ওকে অপছন্দ করে না। আজকের পর তো নাই। কি সুন্দর দেখতে রাগী আন্টি, কি সুন্দর করে গান গায়। সে অনুভার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, রাগী আন্টি, তুমি কি পড়ে গেছো? ব্যথা পেয়েছো খুব? জবাবে নিনাত বলল, হ্যাঁ পড়ে গেছে। তোমার আন্টিকে এখন আমরা ডাক্তারের কাছে নিয়ে যাব। এরপর অনুভাকে জিজ্ঞেস করলো, হাঁটতে পারবেন না? অনুভা স্বভাবসুলভ তিতিক্ষিত মেজাজে বলল, আপনি কি আমাকে কোলে নেওয়ার ধান্দায় আছেন? একদম ওভার স্মার্ট সাজার চেষ্টা করবেন না। আমি হেঁটে যেতে পারবো। এমন বস্তা কোলে নিয়ে নিজের কোমর ভাঙার শখও নেই আমার। মুখ সামলে কথা বলবেন। আচ্ছা, সামলে নিলাম, তবে হাত এগিয়ে দিলাম। আমার মনে হচ্ছে আপনি হাঁটতে পারবেন। অ্যাটলিস্ট আপনার একটা সাপোর্ট দরকার। অনুভার সত্যি সাপোর্ট দরকার। সে কথা বাড়ালো না। নিনাদের হাত ধরে উঠল। নিনাদও অনুভার হাত ধরে আস্তে আস্তে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু ব্যথা এতটাই পেয়েছে যে হাঁটতে অনুভার কষ্ট হয়ে যাচ্ছে। চোখের পানি চলে এসেছে। এখন অনেকটা পথ বাকি ক্যাম্পাস থেকে বের হতে। নিনাদের দৃষ্টি এড়িয়ে গেল না। অনুভার কাজল কালো টলমল অশ্রুসিক্ত চক্ষু যুগল। হাঁটতে গিয়েও অনুভা বেশ কয়েকবার ব্যথা আর্তনা করে উঠল। নিনাদ আর সহ্য করতে পারছিল না অনুভার কষ্ট। সে আগে পিছে আর কিছু না ভেবে বলল, সরি। এরপর অনুভাকে কোলে তুলে নিল। ঘটনা আকস্মিকতায় চমকে গেল অনুভা। তৎক্ষণাৎ কিছু বলতে পারল না। নিনাত নিজেই বলল, সবসময় পাথরের দেওয়ালের নিচে অনুভূতির সাথে কষ্টগুলোকে ঢেকে রাখবে না তো? সবসময় ইগোকে জেতাতে গিয়ে নিজেকে কষ্ট দেবে না। আপনার মুখে হাসি দেখে বিমোহিত হয়েছি, চোখে পানি দেখে কষ্ট পাচ্ছি। আপনারা যদি আমাকে বকতে ইচ্ছে করেন বকতে পারেন, তবু আপনাকে কষ্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যেতে পারবো না। দ্যাটস ওয়াই অ্যাগেন আই এম সরি। ডাক্তারের কাছে যাওয়ার পর তিনি কিছু মেডিসিন দিলেন এবং 2 থেকে 3 দিন বেড রেস্ট থাকতে বললেন। ফার্মেসি থেকে বের হয়ে অনুভা বলল, বাড়িতে একটা ফোন দেব? নিনাত জিজ্ঞেস করলো, কেন? এসে নিয়ে যাবে আমাকে পরে? পরে মানে? নিনাত কোনো জবাব দিল না। একটা রিক্সা ডেকে অনুভাকে কোলে নিয়ে রিক্সায় বসিয়ে দিল। এরপর প্রীতিকে কোলে নিয়ে সে পাশে বসলো। অনুভা জিজ্ঞেস করলো, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? নিনাত অনুভার প্রশ্নের জবাব না দিয়ে রিক্সাওয়ালাকে বলল, কাছে যে হসপিটাল আছে সেটাতে নিয়ে যান। অনুভা অবাক হয়ে শুধালো, হসপিটালে কেন? এক্স রে করার জন্য। কেন? ডাক্তার তো বলেছে বেড রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এক্স রে করা শিওর হওয়ার জন্য। পায়ের হাড় ফাটতে পারে কিংবা ভাঙতেও পারে। শুরুতেই শিওর
হয়ে নেওয়া ভালো। তবে হাসপাতালে গিয়ে এক্স-রে করে জানা গেল পায়ে কোনো ক্ষতি হয়নি। অনুভা যেন হাঁপ ছেড়ে বাঁচল। বাড়ি ফেরার পথে অনুভা জিজ্ঞেস করল, আপনি আমাকে নিয়ে এত কেন ভাবছেন? নিনাদ হেসে বলল, আপনি আমার প্রতিবেশী বলে। অনুভা আর কিছু বলল না। বাড়ির সামনে গিয়ে রিকশা থামার পর বলল, ভুলেও এখানে আমাকে কোলে নেওয়ার কথা ভাববে না। কেন? কেন মানে? এই এলাকার সবাই আপনাকে চেনে, আমাকেও চেনে। তো অনুভার রাগের মাথায় রগ যেন টকবক করছে। কয়েকটা কথা শোনাতে গিয়েও সে দমে গেল। লোকটা তাকে এত সাহায্য করেছে, এখন শোনাটা নিশ্চয় শোভনীয় হবে না। তাই সে আর কথা না বাড়িয়ে মামাকে কল করে নিচে নামতে বলল। মতিন শিকদার নিচে নেমে নিনাদকে দেখে অবাক হয়ে বলল, আরে তুমি কেমন আছো? ভালো আছি। আপনি? আমিও ভালো আছি। এরপর মামা অনুভার দিকে তাকিয়ে বললেন, তুই ছেলেটাকে নিয়ে বাইরে কেন দাঁড়িয়ে আছিস? তোর মায়ের ভয়ে? আরে কিচ্ছু হবে না, আমি তো আছি, আয়। নিনাদ, তুমি এসো আমার সাথে, আমাকে কোলে নাও। মামা বিরক্ত হয়ে বলল, অনুভা। মামা আগে আগে চলে যাচ্ছিলেন। এ কথা শুনে দাঁড়িয়ে পড়ে জিজ্ঞেস করলেন, কোলে কেন উঠবি? অনুরাগে চিরবির করে বলল, শখ হয়েছে তাই। মতিন শিকদার সন্দেহান দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটা হঠাৎ এমন রেগে গেল কেন? তখন নিনাদ বলল, উনি সিঁড়ি থেকে পড়ে গিয়েছিলেন, পা মচকে গেছে, হাঁটতে অসুবিধা হয়। মামা এবার চিন্তিত হয়ে বলেন, সে কি, বেশি কিছু হয়নি তো? না। মামা সোনুকে কোলে তুলে নিলেন। মোটাসোটা মানুষ তিনি, নিজে হাঁটতে কষ্ট হয়ে যায়। একটু হাঁটলে তিনি হাঁপিয়ে পড়েন। সেখানে অনুকে কোলে নিয়ে সিঁড়ি বেয়ে 3 তলায় ওঠা বেশ কষ্টসাধ্য হবে। নিনাদ এটা বুঝতে পেরে বাসার ভিতরে যাওয়ার জন্য রাজি হয়ে গেল। কয়েকটা সিঁড়ি উঠে মামা হাঁপাচ্ছে। মা সিঁড়িতে দাঁড়িয়ে পড়ছেন। অনু বলল, আমাকে নামিয়ে দাও মামা। আমি আস্তে আস্তে উঠি। মামা হাঁপিয়ে বললেন, না না, সমস্যা নেই, আমি পারবো। নিনাদ মাঝখানে কোনো কথা বলল না, শুধু গম্ভীর হয়ে মামার কোল থেকে অনুকে নিজের কোলে তুলে নিল। ওরকম গম্ভীর মুখের দিকে তাকিয়ে কেউ কিছু বলতে পারছে না। নিনাদ ওকে কোলে করে নিয়ে যাচ্ছে আর মামা অবাক হয়ে তাকিয়ে দেখছে। প্রীতি তখন ডেকে বলল, এই এসে এসো, তুমি দাঁড়িয়ে আছো কেন? আমার সংবিত ফিরে পেয়ে বলল, ও হ্যাঁ, চলো। নাম কি তোমার বুড়ি? প্রীতি চোখ মুখ কুঁচকে বলল, আমি বুড়ি? তুমি বুড়ো, আমি তো ছোট। মামা হেসে ফেললেন, বলেন, তা বটে। আচ্ছা এখন বলো, তোমার নাম কি? প্রীতি, তোমার? আমার নাম মতিন শিকদার। অনেক বড় নাম। মামা এবার হেসে বলেন, আসলেই তোমার নামে থেকে বড়। মামা 3 তলায় আসার পর কলিং বেল বাজালেন। এতক্ষণে অনুকে কোলে নিয়ে দাঁড়িয়েছিল নিনাদ। ও বলছিল মামা আসার পর ভেতরে যাবে, নয়তো মায়ের অবস্থা, অর্থাৎ নিদানের কোলে ওকে দেখলে হার্ট অ্যাটাক করে বসবে। দরজা খোলার পর অবস্থা আসলে অনেকটা সেরকম হয়ে গেল। মামা তখন বোনকে শান্ত করে বলল, আমি বলছি ওকে সব। নিনাদ অনুভাকে সোফায় বসিয়ে দেওয়ার সময় ফিসফিস করে জিজ্ঞেস করলেন, ওজন কত আপনার? অনুভা আগুন গরম দৃষ্টিতে তাকালো। এরকম চাউনি দেখে মনে মনে হাসছে নিনাদ। অনুভার কাছে সব শুনে একটু শান্ত হলো। উদ্বিগ্নতা কাটেনি শিউলি বেগমের। তিনি ভালো করে মেয়ের পা দেখলেন। নিনাদ আশ্বস্ত করে বললেন, তেমন কোনো সমস্যা হয়নি, এক্স-রে করিয়েছি। তিনি এতক্ষণ পর ভালো করে নিনাদকে লক্ষ্য করলেন। জিজ্ঞেস করলেন, তুমি ওকে হাসপাতালে নিয়ে গিয়েছিলে? জি। কি হও তুমি ওর? শিউলি বেগম প্রশ্নে সন্দেহের গন্ধ। অনুভব অত্যন্ত বিরক্ত হয়ে বলল, এগুলো কেমন ধরনের প্রশ্ন মা? নিনাদ মুচকি হেসে জবাব দিল, ওনার না আপনাদের প্রতিবেশী বলতে পারেন, আমি এই এলাকাতেই থাকি। তোমার বাবার নাম কি? আশরাফুল ইসলাম। ও তুমি নাজমা ভাবির ছেলে? বিদেশে থাকতে যে? হ্যাঁ, চিনেন আমার মা বাবাকে? চিনব না কেন, কথা হয়েছিল বেশ কয়েকবার। শিউলি বেগম কথার এক ফাঁকে গিয়ে চা বানিয়ে নিয়ে এলেন। চায়ের কাপটি টি টেবিলের ওপর রাখতে কলিং বেলের শব্দ হলো।
মতিন শিকদার বলেন, আমি গিয়ে দরজা খুলি। দরজা খোলার পর শিউলি বেগম জিজ্ঞেস করলেন, কে এসেছে? মতিন শিকদারের সঙ্গে প্রলয়কে ভিতরে আসতে দেখে তিনি এবং অনুভা দুজনে বেশ অবাক হলেন। প্রলয় ভিতরে এসে সালাম দিল শিউলি বেগমকে। তিনি সালামের জবাব দিয়ে বললেন, তুমি এখানে? কথা বলতে এলাম, বসো। প্রলয় নীনাদের পাশে বসলো। অনুভার চোখ মুখ কুঁচকে তাকিয়ে আছে। প্রলয় ওকে দেখে বলল, আরই ওকে? অনুভা ছোট করে বলল, প্রলয়ের হঠাৎ করে দৃষ্টি গেল অনুভার পায়ের দিকে। পা ফুলে আছে দেখে সে আঁতকে উঠে বলল, পায়ে কি হয়েছে? ব্যথা পেয়েছেন? জবাবে শিউলি বেগম বলেন, সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল। হোয়াট? কিভাবে পড়লেন? প্রশ্ন শুনে অনুভা দাঁত কিরমির করে বলেন, এখন কি আরেকবার পড়ে দেখাবো? রাগ দেখে দমে গেল প্রলয়। মতিন শিকদার বোনকে উদ্দেশ্য করে বলেন, এই ছেলেকে? অনুভার বিয়ের কথা চলছিল, বলেছিলাম না, ওই সেই ছেলে প্রলয়। এ কথা শোনার পর নীনাদের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। বুকের ভিতরে একটা চিনচিনে ব্যথা হচ্ছে। প্রলয় এতক্ষণে বাদে নীনাদকে লক্ষ্য করল। অনুভাকে বলল, এটা কে? আপনার ভাই? এ কথা শুনে নীনাদের ইচ্ছে করল প্রলয়কে মাথায় তুলে একটা আছাড় দিতে। সে রাগ মেটাতে না পেরে মনে মনে বলল, তোর 14 গোষ্ঠী ভাই হয় শালা।